স্বাগতম ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আগামীকাল এশিয়া কাপের ফাইনাল, সেখানে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দীর্ঘদিনের আসলে স্বপ্ন ছিল এই দুই দলকে তিনবার অন্তত মুখোমুখি করানো, সেটা আসলে অবশেষে হতে চলেছে এবার এশিয়া কাপ ফাইনালে। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান, এই ম্যাচটা নিয়ে আলোচনা করবো। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। ম্যাচটা নিয়ে কতটা এক্সাইটেড? আর এই যেটা বলছিলেন যে তিনবার খেলা হবে, এটা কিন্তু আগে হয়নি। 41 বছরে এই প্রথমবার ইন্ডিয়া পাকিস্তানের ফাইনালটা হচ্ছে, এবং তার আসলে এত এক্সাইটমেন্টটার কারণ হচ্ছে এই মাঠের খেলার বাইরে, মাঠের বাইরে অনেক খেলা আসলে হয়েছে। এরকম একটা সময়েই যখন ফাইনাল তারা খেলছে, এইটার এক্সাইটমেন্ট আসলে অন্যরকম হয়ে গিয়েছে। যদিও মাঠের খেলার ফর্ম অনুযায়ী দুই দলের অনেক বড় ডিফারেন্স রয়েছে, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান রাইভালরিটা সূর্যকুমার যদিও বলেছে এখন আর নেই, কিন্তু আপনি আমি যখন টিভির সামনে বসছি আমাদের কাছে সেইটার একটা ফিল হয়তো আসে। খেলাটা শুরু হলে তখন হয়তো দেখা যায় যে পাকিস্তান কলাপস করে একদম যাচ্ছে তাই অবস্থা, ইন্ডিয়া ডমিনেট করে জিতে গেছে। তবে এর আগ পর্যন্ত এটার এক্সাইটমেন্ট আসলে অনেক বেশি। তবে আরেকটা ব্যাপার যে এই দুই দলের মাঠে যেরকম খেলাই হোক, খেলা শেষে আসলে হ্যান্ডশেক করবে কি করবে না, এটা নিয়ে বেশি আলোচনা হয়তো বা থাকবে। এখন খেলা শেষের তো আলোচনা, এটা তো দুইবার হয়েই গিয়েছে যে তাদের কোনো ইন্টারাকশন হয়নি। বড় কথা হচ্ছে যে কাপ নিয়ে যে দুই ক্যাপ্টেনের একটা ফটো সেশন হবে, সেটাও এখন হবে না, কারণ দুই ক্যাপ্টেন একসাথে দাঁড়াবে না, একসাথে তারা ফটো সেশন করতে রাজি না, এবং তারা তো হাত মিলাবে না, আগে থেকে বলা হয়ে গেছে। তবে আমার মনে হয় এসিসির কাছে খুব দারুণ একটা সুযোগ ছিল এআই এর মাধ্যমে দুই ক্যাপ্টেনকে একসঙ্গে দাঁড় করিয়ে আসলে ছবির একটা ফটোশুট আমাদের কাছে না, সেটা হলেও দেখা যেত যে ইন্ডিয়ানরা অনেক খেপে গিয়েছে, তারা তখন এসিসির এগেনস্টে দাঁড়িয়ে আন্দোলন করছে। এই বিষয়টা এখন জিনিসটা, আপনি যখন একটা দেশ আর একটা দেশের মধ্যে যুদ্ধ চলে, তখন ইমোশনটা আসলে অনেক হাই কাজ করে। আপনি যতটাই খেলার মধ্যে হোক, তারা দেখে শুনে মনে হচ্ছে যে জোর করে খেলতে হবে দেখে খেলছে। আমরা কিন্তু আগেই দেখেছি যে ইন্ডিয়ান সরকার বলেছিল যে এই গ্লোবাল টুর্নামেন্টগুলো বাদে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এইখানেও আসলে তাদের রিজন রয়েছে, তারা হয়তো ইন্ডিয়া নেক্সটে অলিম্পিক আয়োজন করতে চায়, তখন আপনি কোনো দেশকে ব্যান করে অলিম্পিকটা আয়োজন করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আপনার পাকিস্তানের সাথে এই খেলার বিষয়গুলো চালু রাখতেই হবে। সো এই ক্ষেত্রে এই যে এসিসি প্রত্যেকবার যেটা করে যে একই গ্রুপে এই দুই টিমকে ফালায়, এই আশাতে যে তিনবার অন্তত খেলা হবে, যেহেতু তাদের বাইলেটারাল কোনো সিরিজ হয় না, করবে সুপার 4-এ এবং ফাইনালে যদি তারা যেতে পারে। এই প্রথমবার তারা যেতে পেরেছে। এই মানে এই জিনিসটা তারা প্ল্যান করে সবসময় প্রত্যেকবারই এই প্ল্যানটা থাকে যাতে তারা ফাইনালে অন্তত মুখোমুখি হতে পারে। এবার শেষ পর্যন্ত সেটা হয়েছে। এই জায়গায় হয়তো বাংলাদেশও থাকতে পারতো। বাংলাদেশ আমরা বলবো যে নিজের ভুলেই আসলে এই পজিশনটা আসলে নেই। ইন্ডিয়া বাংলাদেশ হতেই পারতো, কিন্তু সেটা আসলে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচেই আমরা বুঝেছি যে আসলে কে কাটছে, যে কে বড় মানে মাঠের খেলায় কলাপস করে, সেইটা আসলে ওই ম্যাচেই বোঝা গেছে। তবে আরেকটা ব্যাপার হলো, এই মাঠের খেলায় ভারত আসলে অনেকটা এগিয়ে। তবে পাকিস্তান আসলে কিভাবে ফাইনাল ম্যাচটা জিততে পারে? পাকিস্তানের একমাত্র শক্তি হচ্ছে উপরের আল্লাহ যদি চায়, আল্লাহ যদি তাদের এই আগের ইতিহাসগুলোয় আমরা দেখেছি, প্রত্যেকবার যখন পাকিস্তান একটা খুবই তলানিতে থাকে, বাজে সিচুয়েশনে থাকে, তাদের যখন রাইট অফ করে দেওয়া হয়, তারা চ্যাম্পিয়ন হয়ে যায়। তারা এমন একটা পারফরমেন্স দেয় যে যেখানে আসলে কিছুই বলার থাকে না। আপনি 17-র চ্যাম্পিয়ন্স ট্রফির কথা নিশ্চয়ই মনে আছে, ফাইনালে পাকিস্তানের সাথে ইন্ডিয়া খেলবে, ইন্ডিয়া জিতবে, এইটাই কিন্তু আসলে সবাই ধরে রেখেছিল। কে জানতো এরকম দারুণ একটা মানে আপনি চিন্তা করেন। তাছাড়া আপনি ধরেন এই মোহাম্মদ আমির যে স্পেলটা করেছিলেন, কোহলিকে আপনি তখন 2 বলে পরপর 2 বলে আউট করে দিয়েছিলেন। প্রথমবার আসলে ক্যাচ ফেলে দিয়েছে, এর পরের বলে কিন্তু আউট করে দিয়েছে। এইরকম পারফরমেন্স কোহলির মতো। এইবার যেমন দেখেন অভিষেক শর্মাকে নিয়ে অনেক কথা হচ্ছে, কালকে দেখা যেতে পারে যে অভিষেক শর্মাকে শাহিন আফ্রিদি প্রথম ওভারে আউট করে দিয়েছে। মানে পাকিস্তানের এই কাজগুলোই হয়ে থাকে, এগুলোই আসলে দেখে আসছি আমরা। কিন্তু এইটাকে কি আসলে আপনি কনসিস্টেন্সি বলবেন? এটাকে কি আসলে ভালো খেলা বলবেন? আপনি মাঠের খেলাতে সবাই বুঝতে পারছে যে কে ডিজার্ভিং টিম বা কে ভালো খেলে আসলে ফাইনালে উঠেছে আর কে কিভাবে উঠেছে। আমরা আসলে ফাইনালটার জন্য একমাত্র অপেক্ষায় ছিলাম কারা আসলে এশিয়ার দ্বিতীয় সেরা টিম সেটা জানার জন্য। সেটা আসলে পাকিস্তানি হয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু হয়েছে তো হয়েছে। আপনি তো যখন হিস্টোরি দেখবেন তখন দেখবেন যে 2025 সালে এশিয়া কাপের রানার্স আপ বা চ্যাম্পিয়ন পাকিস্তান। এখন
এই দিকটা ছাড়া আমার মনে হয় না ইন্ডিয়ার সাথে কোনো কিছুতে এগিয়ে রয়েছে পাকিস্তান। যদিও ইন্ডিয়া লাস্ট 2টা ম্যাচ কিন্তু আমরা দেখেছি কলাস করতে, কালকে নিশ্চয়ই দেখেছেন শ্রীলঙ্কার সাথে তারা সুপার ওভার পর্যন্ত দিয়েছে, 200+ রান করেছে, সেইটা শ্রীলঙ্কা চেস করে 202 এবারে সুপার ওভারে হেরেছে। কিন্তু আপনি দেখবেন যে ইন্ডিয়ার একটা যেটা ল্যাকিং রয়েছে, তারা প্রথমে যে স্টার্টটা পাচ্ছে অভিষেক শর্মা গিল দিয়ে, বা অভিষেক শর্মাই মেইনলি মানে ওপেনিংটা থেকে রানগুলো নিয়ে আসছে। অভিষেক শর্মা যদি আউট হয়ে যায় তাহলে মিডল অর্ডারটা আসলে কতদূর টানতে পারবেন, কারণ আপনি দেখবেন যে কালকে 200 করেছেন, এর আগেও কিন্তু দেখা গেছে যে 200 কাছাকাছি গিয়ে করতে পারেনি, কারণ মিডল অর্ডারটা হয়তো ওইভাবে খুব রান করতে পারেনি। আর দুবাইয়ের মাটিতে পরের দিকে কিন্তু রান করাটা কঠিন হয়ে যায়। সো সেক্ষেত্রে পাকিস্তান যদি এই জায়গাটাতে কিছু একটা করতে পারে, যে ফার্স্টের দিকে যদি পাওয়ার প্লেতে একটু উইকেটটা ফেলতে পারে, তাহলেই হয়তো মনে হয় ব্যাটিংটা তারা ধস নামাতে পারে। আর যদি ব্যাটিংয়ের কথা আপনি বলেন, পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা কিন্তু খুবই নড়বড়ে। আপনি সাহেবজাদা ফারহান কিছু রান করছেন, সাইম আইয়ুবকে নিয়ে আসলে কিছু বলারই নেই, সে আসলে বলার হিসেবে খেলছে পাকিস্তান দলে। প্রত্যেক ম্যাচে মনে হয় যে বোলিংয়ে তিনি উইকেট পাচ্ছেন দেখে তিনি 8টা না 9টা উইকেট পেয়েছেন, যেটা থার্ড হাইয়েস্ট। তিনি 0 রানে আউট তো হচ্ছেনই, ফিল্ডিংয়ে গিয়ে কিন্তু তিনি ক্যাচও মিস করছেন একাধিক, আবার ভালো ফিল্ডিংও করছেন। লাস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশের সাথে ক্যাচ ধরেছেন, রান আউট করেছেন, রান আউটের চান্স ক্রিয়েট করেছেন। সো এই জন্য হয়তো তাকে বাদ দেওয়া যাচ্ছে না। এখন সবচেয়ে বড় শক্তি ফাখর জামান 2017 সালে ইন্ডিয়ার এগেন্সে খুব ভালো খেলেছে ফাইনালে। এখন যদি ফাখর জামান কিছু একটা রান করতে পারেন বা একটা কম্পিটিটিভ রান যদি করতে পারে, তাহলে আমার মনে হয়, কিন্তু পাকিস্তান যদি আগে ব্যাটিং করলে আমার মনে হয় যে পাকিস্তানের চাপটা বেশি থাকবে, কারণ তারা যদি ওরকম রান করতে না পারে, টেনে টুনে 170, আপনি কিন্তু দেখেছেন 170 করেও আসলে খুব ইজিলি তারা ইন্ডিয়া চেস করে ফেলেছে। আপনি 200 করলেও আসলে মাঠের যে কন্ডিশন এখন, সেখানে 200 রান হয়ে যাচ্ছে, মাঠের পিচের কন্ডিশন ওইরকমই ডেভেলপ করেছে। সো এখন ইন্ডিয়ার ব্যাটারদের জন্য কিন্তু খুবই একটা মানে স্বর্গের মতো হয়ে যাচ্ছে পিচটা। সো সেইখানে পাকিস্তানের ওই লেভেলের রানটাই টার্গেট দিতে হবে যে ডিফেন্ড করা যাবে না। যেমন আমি 17 সালে 350 রান করেছিলাম, এখন আপনি যদি 250 রানের কাছাকাছি দিয়ে টার্গেট, তাহলে মনে হতে পারে যে না, ইন্ডিয়াকে হয়তো থামাতে পারে। এছাড়া আপনি 200 করলেও দেখা যাবে যে আসলে সম্ভাবনাটা কম। কিন্তু ফাইনাল ম্যাচ যেহেতু, আপনি যদি একটা ভালো রান করেন, ইন্ডিয়া হয়তো চাপে পড়তে পারে। কিন্তু আমার মনে হয় যে পাকিস্তানের যদি পরে ব্যাটিং করে, তাহলে হয়তো কিছুটা লক্ষ্য দেখে হয়তো তারা চেস করতে পারে। কিন্তু আমার মনে হয় না, মানে খেলা অনুযায়ী যেটা বললাম যে আল্লাহ যদি চায় তাহলে হয়তো পাকিস্তান জিততে পারবে। এছাড়া মাঠের খেলা আসলে ইন্ডিয়া অনেকটা এগিয়ে। ধন্যবাদ সাদমান, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।